নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এসআইয়ের আবহে যখন পিলপিল করে পালাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, যখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তারা হারতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা করেও এসআইআরকে আটকাতে না পেরে বাধ্য হয়ে নতুন পন্থা কি অবলম্বন করেছেন, তার নিয়োগ করা যে আইপ্যাক, মানে শোনা যায় যে আইপ্যাককে নাকি তিনি নিয়োগ করেছেন। আইপ্যাক যেভাবে নতুন কায়দা তৈরি করেছিল, সেই কায়দাটাও কিন্তু ধরে ফেললেন শুভেন্দু অধিকারী। আর মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের যে খেলার ইচ্ছে ছিল, সব খেলা কিন্তু শেষ। কেন বলছি, চলুন দেখতে থাকুন এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যের, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি শুরু থেকে আজ পর্যন্ত একটা জায়গায় রিজিড থাকেন, সেটা হচ্ছে তাকে যে করেই হোক এই রাজ্যে ক্ষমতায় থাকতে হবে। এই কথাটা আমি কেন বলছি খুব ভালো করে ভাববেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে হেরে গেলেন 1-9-5-6, তখন তিনি যে টাইপের নেত্রী ছিলেন, মানে আগে দেখা যেত, সেটা যদি বজায় রাখতেন তাহলে তিনি কি করতেন, দরকার নেই, আমি মুখ্যমন্ত্রী হব না, হেরে গেছি, আমি সরে গেলাম, তার জায়গায় অমুকজনকে দাঁড় করিয়ে দিলাম। কিন্তু না, তিনি তা করলেন না। শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে তার জায়গায়, মানে ওই বিধানসভায় দাঁড়িয়ে, নিজের বিধানসভায় দাঁড়িয়ে আবার তাকে জিতে আসতে হলো, যার জন্য সবাই বলেন তাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, জানেন আপনারা। তো সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বারংবার একটা চেষ্টা করেছিলেন যে এসআইআরকে করতে দেব না, কারণ তার ভয় ছিল এসআইআর করলেই এই রাজ্যে যে সমস্ত ভুয়ো ভোটার আছে তারা বাদ হয়ে যাবে। কারণ তিনি দেখে নিয়েছিলেন বিহারে কি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি জানেন যে এই রাজ্যেও একদিন এসআইআর হয়েছে 2002। সে সময়েও বহু ভোটার বাদ গেছে, যারা ছিল ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং যারা ছিল অনুপ্রবেশকারী। কিন্তু সে সময় তিনি খুব খুশি হয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে আবারও তিনি প্রতিবাদ করেছিলেন, কারণ তিনি জেনেছিলেন যে ধীরে ধীরে তাদেরকে আবারও, মানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আবারও এই রাজ্যের ভোটার তালিকায় বামফ্রন্ট ঢুকিয়ে দিচ্ছিল। এটা তার রাগ হয়েছিল, কিন্তু এসআইআরে তিনি খুশি ছিলেন। কিন্তু যখন তিনি ক্ষমতায় আছেন তখন তিনি জানেন আমাকে ওই সিপিএম এর মতো একই কায়দায় ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটে জিততে হবে, বা মৃত ভোটার, ফেক ভোটার, এদের ভোটে জিততে হবে। তাই মনে হয় তিনি এসআইআরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এনআরসি নিয়ে। যথারীতি বাংলার বুকে আওয়াজ উঠেছিল, ঠিক একইভাবে যে কায়দায় উঠেছিল আওয়াজ সিএ করতে দেব না, ক্যা ছি, এবারে উঠেছিল এসআইআর আমি করতে দেব না, ঘেরাও কারো দঙ্গি, অমুক কারো দঙ্গি। কিন্তু দেখা গেল লবডঙ্কা, কিচ্ছু হলো না, এসআইআর হলো। উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিএলওদের পর্যন্ত আটকাতে পারলেন না, দিলেন, অর্থাৎ তাকে বাধ্য হয়ে দিতে হবে। এবং তিনি BLA-2 যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তাদেরকেও নিয়োগ করা শুরু করে দিয়েছেন, মানে তিনি তার দল থেকে আর কি করছে। তো চারিদিকে চলছে এসআইআর। এর মধ্যে তিনি বুঝে গেছেন যেহেতু নাম বাদ যাচ্ছে, পিলপিল করে পালাচ্ছে বাংলাদেশি মুসলমানরা যারা অনুপ্রবেশকারী এই রাজ্যে, এবং রোহিঙ্গা মুসলিমরা। আপনারা জানেন এই রাজ্য প্রায় অনেকটাই কমতে শুরু করেছে, বহু জায়গা থেকে লোক পালাচ্ছে, ভয় হচ্ছে পালাচ্ছে, কারণ জানে তারা ধরা পড়ে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস তাদের যেটা ছিল, সে বিশ্বাস টলে গেছে, পালাচ্ছে। বুঝে গেছেন যে আর বাঁচানোর কোনো জায়গা নেই। যেভাবে এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম লাগাতার যা বলে আসছেন সেটাই হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলছেন সবই কার্যত বিফল হয়ে যাচ্ছে, মানে একটাও আটকাতে পারছেন না, একটা কিচ্ছু করতে পারছেন না। তাই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গা মুসলমানরা, এরা বুঝে গেছে পালাতে হবে, তাই তারা পালাচ্ছে। আর উল্টো দিকে পশ্চিমবঙ্গে যারা স্থায়ী বাসিন্দা মুসলিম আছে তারাও বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় টোটালি ঢপবাজি করেছেন। মানে এই যে হঠাৎ করে বলে দিলেন যে এসআইআর মানে এনআরসির মতো, এসব কিচ্ছু নয়। তারা বুঝে গেছে বাংলাদেশি মুসলমান যারা আছে তারা পালাচ্ছে, রোহিঙ্গা মুসলমান আছে তারা পালাচ্ছে, কিন্তু ভারতবর্ষের মুসলমানদের, বাংলার মুসলমানদের কিচ্ছু হচ্ছে না। আর এখানে একটা অদ্ভুত কায়দা কিন্তু চালু করেছেন, যেটা বিরাট বড় অভিযোগ আছে শুভেন্দু অধিকারী, মানে বিরোধী দলের। আর সেটা কি, সেটা হচ্ছে আইপ্যাক চেষ্টা করছে বিভিন্নভাবে ওই সমস্ত ভুয়ো ভোটারদের নামকে আবারও ঢুকিয়ে দিতে। এবং এই ঢোকানোর কায়দাটা কিভাবে, তিনি কি বলছেন দেখুন। দায়িত্ব কিন্তু আমরা হিন্দু শরণার্থীদের নাম তুলতে হবে এবং অনুপ্রবেশকারীদের একটা যাতে নাম না থাকে আমরা বলেছি, এবং আমাদের তথ্য দিয়েছি যে আইপ্যাক
ডিএমদের সাহায্য নিয়ে তারা ধরুন কারোর পদবী মণ্ডল, কারোর পদবী ইসমাইল খান, কারোর পুরো নাম, তার উত্তর দিনাজপুরে, কোচবিহারে, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার লিঙ্ক খুঁজে বের করে তা সেই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে। আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএলওদেরকে বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও, মানে এইআরও এবং ডিএমরা। 3 জন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম, হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম, তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন। বিএলওরা অভিযোগ করেছেন। আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়েছি। 3 ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না? আমরা কনফিডেন্সিয়াল, তারা নাম ডিসক্লোজ করতে আমাদের রিকোয়েস্ট না করেছিলেন। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলির ডিএম। শুনলেন তার কথা অনুযায়ী আপনি পরিষ্কার করে বুঝলেন যে কিভাবে আইপ্যাক কাজ করছে। তার যেটা অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে এই জায়গার নাম ওখানে মিলছে, তার সঙ্গে মিলে গেল শেখ বা কোনো কিছু টাইটেলে মিলে গেল, তার সঙ্গে জুড়ে দিল। এই প্রসঙ্গে আজকে তিনি একটা ছবি দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে মায়ের বয়সের চেয়ে ছেলের বয়স বেশি, মানে ছেলের বয়স হয়ে গেছে 73, মায়ের বয়স তার চেয়ে কম। দেখুন, শুভেন্দু অধিকারী তার পোস্টে লিখছেন, এসআইআর এর দৌলতে আর কত রঙ্গ দেখবে বঙ্গ। ছেলের বয়স 76, মায়ের বয়স 65। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতের 264 নম্বর বুথের 76 বছর বয়সী ভোটার আব্দুল মজিদ শেখের নাম 2002 সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ব্যক্তির বয়স বর্তমান ভোটার তালিকা অনুযায়ী সিরিয়াল নাম্বার 314 অনুযায়ী 76 বছর। তাহলে 2002 সালের এসআইআর এর সময় উনি প্রাপ্তবয়স্ক এবং হিসেব মতো বেশ কয়েকবার ভোট দিয়ে দেওয়ারও কথা। ওনার নাম তখনকার তালিকায় থাকা উচিত, কিন্তু তা নেই। এবার আশ্চর্যের বিষয় হলো, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর কোনো কিছুতেই আশ্চর্য লাগে না যে উনি যাকে মা বলে চিহ্নিত করছেন, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা বিধানসভার 55 নম্বর বুথের 401 সিরিয়াল নম্বরের জসিমন শেখকে ওনার 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী বয়স হলো 42 বছর। তাহলে বর্তমানে 23 বছর পর 2025 সালে মায়ের বর্তমান বয়স গিয়ে দাঁড়ালো 65 বছর। ওদিকে ছেলের বর্তমান বয়স হয়ে দাঁড়ালো 76 বছর, অর্থাৎ মা হলেন গিয়ে ছেলের থেকে 11 বছরের ছোট। জানা যাচ্ছে যে উক্ত ব্যক্তির 3 ছেলেও নাকি এই ভদ্রমহিলাকে ঠাকুমা সাজিয়ে এসআইআর ফর্ম জমা দিয়েছে। এরকম নিদর্শন বর্তমানে দিকে দিকে খুঁজে পাওয়া যাচ্ছে। কে কাকে বাবা মা সাজাচ্ছে, কে শ্বশুরকে বাবা সাজাচ্ছে, এরকম অনেক তথ্য সামনে আসছে। সঠিকভাবে এসআইআর কাজ সম্পন্ন হলে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কমে যাবে ও জনবিন্যাস সংশোধিত হবেই। এই অভিযোগ সত্য প্রমাণিত হলে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। দেখলেন এই যে জায়গাটা, এটা আপনি ভাবুন তো কোন জায়গায় আছে। মানে কোনো একজন মহিলাকে খাড়া করা হয়েছে, তার ছেলে করে দেওয়া হয়েছে, এতো নামে মিলছে। আর এই সব কিছু কিন্তু ধরা পড়ে গেছে শুভেন্দু অধিকারী নেটওয়ার্কের মধ্যে। এবং শুভেন্দু অধিকারী নেটওয়ার্ক বা এই রাজ্যে বিজেপি নেটওয়ার্ক যেটা চলছে, তাতে কিন্তু কার্যত নাস্তানাবুদ হয়ে গেছে তৃণমূল। কারণ বিএলওদের মধ্যে থেকে অনেকে কিন্তু জানিয়ে দিচ্ছে যে কোথায় ভুল কোথায় ঠিক। ম্যাক্সিমাম বিএলও অনেস্টি নিয়ে কাজ করছেন। আবার রিপিট করছি, তারাই আমাদের ইনফরমেশন দিচ্ছেন, তারা বাঁচতে চাইছেন। আর একটা কথা মনে রাখবেন, তিনি কিন্তু মানে শুভেন্দু অধিকারী কার্যত চাপ দিয়ে দিয়েছেন যাতে নির্বাচন কমিশন ভালোভাবে নজর রাখে। এবং আপনারা জানেন আজকে একটা কিন্তু নোটিফিকেশন এসছে, সেই নোটিফিকেশন অনুযায়ী কেউই বিএলওরা পর্যন্ত যদি ভুল ভাল করেন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা হবে। এটা ক্লারিফিকেশন করে দেওয়া আছে। দেখুন, তো এই যে নোটিফিকেশনগুলো দেখছেন, এগুলো সব কিছু হচ্ছে কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল গিয়ে যেগুলো বুঝিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ আমরা জানি যে আমাদের এলাকা যেখানে আমাদের যেখানে এসআইআর হয়েছে, আমরা জানি এখানে যত মৃত ভোটার ছিল তাদের নাম বাদ দেওয়ার হচ্ছেই আমাদের এলাকা। কিন্তু যে এলাকাগুলো মুসলিম অধ্যুষিত এলাকা, অনেকেই বলছেন সেখানে নাকি নাম এদিক ওদিক করে দেওয়া হচ্ছে। এবং এটা করছে সেখানকার কোনো মুসলিম বাসিন্দারা নয়,
করছে কিন্তু ওই আই প্যাকেট টিম বলেই অভিযোগ। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এই যে নামগুলো এদিক ওদিক করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এগুলো সব কিছুই কিন্তু ওই বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা রয়ে গেছে, সময় এসে গেছে তাদের চলে যাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন আটকানো, কিন্তু পারছেন না। আর এর মধ্যে আর কোনো অপশান নেই যে ফিরে এসে আবার ঢুকে যাবেন। আপনারা দেখুন পিল করে পালাচ্ছে। আজ দেখা গেল তারা নেপাল বর্ডার দিয়ে পালানোর চেষ্টা করছে, মানে নেপালে ঢোকার চেষ্টা করছে। আমার এই প্রতিবেদন যারা দেখছেন নেপালবাসী যদি কেউ দেখেন তাহলে নেপাল গভর্নমেন্টকে, নেপাল সরকারকে জানানোর চেষ্টা করবেন যে নেপালে ঢোকার চেষ্টা করছে ভারতবর্ষ থেকে বাংলাদেশি মুসলিমরা এবং রোহিঙ্গা মুসলিমরা, আটকান, কারণ তাদের জায়গা বাংলাদেশেই থাকা উচিত। অর্থাৎ যেখান থেকে এসছে, যে চুলো থেকে এসছে সেই চুলোতে পাঠিয়ে দেওয়া উচিত এবং সেখানেই থাকা তাদের উচিত। এই দেশটা ওদের পৈতৃক সম্পত্তি নয়, এটা আমাদের জায়গা। আমাদের জায়গায় আমরা কোনোদিন, মানে ভারতবাসী হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই আমরা থাকবো, কিন্তু বাংলাদেশ থেকে আসা এবং পাকিস্তান থেকে আসা বা মায়ানমার থেকে আসা কোনো অনুপ্রবেশকারী মুসলমানের এই জায়গা, এই দেশ, এই রাজ্য, এই বাংলার কোনো ভূমি সামান্য ছিটে ফোটা ভূমিও নয়, তাদেরকে যেতে হবে। যারা নাম হারিয়েছিলেন, বহু লোক ওখানে মুসলমান এখানে হিন্দু এসেছিলেন, তারা সবাই এবার কিন্তু ধরা পড়ে যাচ্ছে। আর লাস্ট চেষ্টা যেটা করা হচ্ছিল সেটাকেও কিন্তু কার্যত ধরে ফেলেছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ বিরোধী দলনেতা। তিনি কিন্তু সবটা জানেন, তাই তিনি জানেন কোথায় কোথায় কি হতে পারে, কোথায় কোথায় কে কি করছে, এবং তার কাছে যে খবরগুলো আসছে তার কারণ হচ্ছে পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই রাজ্য এবং এই রাজ্য সরকারের সমস্ত কর্মচারী, তারাও যারা পরিবর্তন হচ্ছে, তাই তারা চেষ্টা করছেন যেভাবেই হোক যাতে সঠিক কাজ হয়, নির্বাচন যাতে ঠিক হয় এবং ভুয়ো ভোটাররা বাদ যায়। তাই তারাও চাইছেন বিরোধী দলকে জানিয়ে রাখতে, যাতে তারা ধরে এবং এটা নিয়ে আওয়াজ তোলে এবং তার ফলে কার্যত এই রাজ্যে অবাধ শান্তিপূর্ণ এবং সঠিক ভোট হয় এবং তার ফলে সঠিক ভোটে যেন এই সরকারকে উৎখাত করে দেওয়া হয়। কারণ এই রাজ্যে এই তৃণমূল কংগ্রেসের জন্য বহু জায়গায় বহু মানুষ, এমন এমন নেতা তৈরি হয়ে গেছে যারা কার্যত তৃণমূলে এসেছে পরে, আগে অন্য দল করতো, কখনো নির্দল হয়ে তৃণমূলকে হারানোর চেষ্টা করেছে শুরু থেকে, আজ তারা তৃণমূল করছে এবং তার সঙ্গে সঙ্গে তারা লুটপাটের রাজনীতি করে ফেলেছে। এই লুটপাট করা নেতাগুলোকে সরাতে গেলেই তৃণমূলকে সরাতে হবে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আছে বাংলা পরিবর্তনের দোরগোড়ায়, এবং শুভেন্দু অধিকারী পর পর ধরে ফেলছেন বলেই খেলা কিন্তু শেষ চেষ্টাও করেছিল, কিন্তু ধরে ফেললেন শুভেন্দু অধিকারী, সব খেলা শেষ। কি বলেন আপনি? আপনার কি মনে হয় আপনি অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে শুধু লাইক করবেন তা না, তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন। আর যদি মনে হয় কোথাও আমি ভুল বলেছি অবশ্যই জানাবেন, কারণ কমেন্ট বক্সে আপনাদের প্রত্যেকটা কমেন্টসের দিকে নজর আমার থাকে। কোথাও ভুল হলে নিশ্চয়ই আমি স্বীকার করে নেবো যে ওটা আমার ভুল ছিল। আসি এখনকার মতো, দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।